বাবা মায়ের কবরের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, কথা নিঃশব্দে চোখের জল ফেলছে। মুখ দিয়ে যাতে শব্দ বের না হয় তাই ঠোঁট কামড়ে আছে। চোখের পানি মুছে নিল কথা, হাতটা শক্ত করে মুঠ করে বলল, কেমন আছো আব্বু আম্মু? নিশ্চয়ই ভালো আছো তাই না? আমিও অনেক ভালো আছি, তাই আমার জন্য আর চিন্তা করা লাগবে না। এখন তো তোমার মেয়ে মা হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে তোমাদের মেয়ে। জানো আমার ছোট দিহানটাও বড় হয়ে গেছে, 5 বছর হয়েছে ওর। আর ও না স্কুলে যাওয়া শুরু করে দিয়েছে। তোমরা একদম ঠিক বলতে, আমার বাচ্চা আমার মতন পাজি হবে। আমার ছোট দিহানটাও ঠিক আমার মতন পাজি, আমার মতন দুষ্টু হয়েছে। আগে তোমাদের আমি যেমন জ্বালাতন করতাম আমারটাও সেম করে বলেই হাসল কথা। আমার দিহান আমার বাচ্চা, জানো আম্মু, ও না বাকি সব বাচ্চাদের থেকে একটু বেশি পাকামো করে, সবকিছু জলদি বুঝে যায়। আর জানো বাবা, দিহানেরও না তোমার মতন মিষ্টি ভীষণ পছন্দ, আর তোমার মতন করে সব সময় পরিপাটি হয়ে থাকতে পছন্দ করে। আজ যদি তুমি থাকতে তবে দিহানকে মাথায় করে রাখতে। অনেক মিস করি তোমাদের আব্বু আম্মু, অনেক অনেক বেশি মিস করি। তোমরা দোয়া করো আমার দিহানের জন্য, দিয়ার জন্য, যাতে ওদেরকে প্রোটেক্ট করতে পারি আমি, ওরা ছাড়া যে কেউ নেই আমার। ওদের জন্যই বেঁচে আছি আমি, নয়তো কবেই মারা যেতাম। তোমরা দোয়া কর যাতে সবার সাথে লড়াই করে আমি ক্লান্ত না হই। আবারও চোখ মুছে নিল কথা, চোখে সানগ্লাস পরে মাথার স্কার্ফটা দিয়ে পুরো মুখটা ঢেকে নিল, আশেপাশে তাকিয়ে হাঁটা শুরু করল কথা, আর ভাবতে লাগল প্রায় 10 বছর পর নিজের দেশে পা রেখেছে সে। বাংলাদেশেই জন্ম হয়েছিল তার, এখানেই বড় হয়ে ওঠা, আর এখানেই ঘটেছিল তার মা বাবার মৃত্যু। তখন 14 বছর ছিল, তার বাবা মায়ের সাথে ঘুরতে গিয়েছিল সে। সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তার বাবা মা, ভাগ্যক্রমে বেঁচে যায় কথা। বাবা মায়ের একমাই মেয়ে ছিল কথা। আত্মীয় বলতে তেমন কেউ ছিল না, এক মামা থাকত প্যারিসে। বাবা মা মারা যাওয়ার পর দেশ ছেড়ে মামার কাছে চলে যায় সে। এরপর থেকেই আর দেশে আসা হয়নি তার। আজ এসেছে শুধুমায় বাবা মায়ের কবর জিয়ারত করতে। দুপুরে মসজিদে মিলাদ পড়ালো কথা, অনাথ আশ্রমে টাকা দান করল, কিছু গরিব মানুষদেরও খাওয়ালো। এসব করতে করতে প্রায় 3টা বেজে গেছে কথার। নিজের ব্যাগটা হাতে নিল কথা, আজকে সকাল থেকে কথা বলেনি দিহানের সঙ্গে, মনটা ভালো লাগছে না তার। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই দেখল বিদেশি নাম্বার থেকে 100+ মিস কল। নাম্বারের দিকে নজর যেতেই বুঝে গেল কথা এটা দিয়ার নাম্বার। এখানে এসে নতুন সিম নিয়ে দিয়াকে ফোন করে বলেছে যেন দিহানকে সামলে রাখে। জটপট ফোন বেক করল কথা, একবার রিং বাজতেই রিসিভ হয়ে গেল ফোন। ফোন রিসিভ হতেই ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল কথা, দিয়া দিহান ঠিক আছে তো? কিছু হয়নি তো আবার তোমাদের? ধীর গলায় জবাব দিল দিয়া, আমি ঠিক আছি, কিন্তু তোমার ছেলে ঠিক নেই। কি হয়েছে আমার ছেলের? জিজ্ঞেস করল কথা। সকালে উঠে তোমাকে দেখেনি বলে কান্নাকাটি জুড়ে বসে আছে, এখন অবধি কাঁদছে। তোমার ছেলে মুখে একটা দানাও তোলেনি, শুধু বলছে তোমার কাছে যাবে, এর জন্যই এতবার ফোন দিয়েছি তোমায়, বাট তুমি রিসিভ করনি বলে আরও কেঁদেছে। একদমই কথাগুলো বলল দিয়া। দিয়ার কথা শুনে মন খারাপ হয়ে গেল কথার। তার ছেলে নাকি এখন অবধি খায়নি, যেই ছেলেকে টাইম টু টাইম মেনটেন করে খাওয়ায় সে, আর এখন এত বেলা হবার পরও নাকি কিছু মুখে তুলেনি, আবার নাকি সকাল থেকেই কেঁদেছে। এমনিতেই অসুস্থ দিহান, তার উপরে কান্নাকাটি করাটা ভালো না ওর জন্য। কাঁদো কাঁদো গলায় বলল, আমার দিহানের কাছে ফোনটা দেও দিয়া। দিহানের কাছে ফোনটা নিয়ে গেল দিয়া, ফোনটা কানে নিতেই ফোঁপানির শব্দ পেল কথা। নিজকে সামলে বলল, বাবাই ভালো আছো তুমি? খেয়েছ কিছু? ভাঙা গলায় জবাব দিল দিহান, আমি ভালো নেই মাম্মা, কারণ তুমি তো নেই আমার কাছে। কোথায় আছো তুমি? আমি যাব তোমার কাছে, নিয়ে যাও আমায় মাম্মা। কথাগুলো বলে আবারও কাঁদছে দিহান। বাচ্চা বাচ্চা, ডোন্ট ক্রাই ওকে। তুমি তো স্ট্রঙ্গ বয়, তুমি কাঁদলে সবাই কি ভাববে? আর মাম্মা তো চলে আসছি খুব জলদি।
কত জলদি আসবে তুমি জিজ্ঞেস করল দিহান। খুব জলদি চলে আসছি তোমার কাছে বলল কথা, কিন্তু আমি শুনেছি তুমি নাকি এখনো অবধি কিছু খাওনি বাবু, তুমি যদি না খাও তবে অসুস্থ হয়ে যাবে। আর তুমি অসুস্থ হলে মাম্মা ফুপ্পি ভীষণ চিন্তা করবে, তুমি কি তা চাও বলো? উহু, আমি চাই না বলে জবাব দিল দিহান। তবে কেন জেদ করছো, খেয়ে নাও, দিয়া ফুপ্পির হাতে বলল কথা। তুমি আসা না অবধি খাবো না আমি, বলল দিহান। আমি প্রমিস করছি আমি জলদি চলে আসবো, এবার প্লিজ তুমি খেয়ে নাও। আমি আসার সময় সময় তোমার জন্য অনেক খেলনা, খাবার আর জামা নিয়ে আসবো কেমন? দিহানের মন ভুলানোর জন্য এসব বলছে কথা। মন খারাপ করে জবাব দিল দিহান। দিহানের কিছু লাগবে না, শুধু তার মাম্মাকে লাগবে। তোমাকে ছাড়া ভয় লাগে আমার, জলদি চলে আসো আমার কাছে, আই মিস ইউ মাম্মা। দিহানের কথায় খানিকটা হাসল কথা আর বলল, আই মিস ইউ টু বাচ্চা, তুমি প্লিজ কিছু খেয়ে নাও, দেখবে খুব জলদি ফিরে আসবো আমি। প্রমিস করছো মাম্মা? হে, প্রমিস করছি। আই লাভ ইউ মাম্মা, হাসি মুখে বললে দিহান। আই লাভ ইউ টু বাচ্চা। এবার ফোনটা তোমার ফুপ্পির কাছে দাও। দিয়ার কাছে ফোনটা দিল দিহান, ফোনটা নিয়ে টুকটাক কথা বলল দিয়ার সাথে। দিয়া শোন, সব কিছু কেনা আছে। দিহানকে নিয়ে বাহিরে যেও না। কিছু লাগলে লেনাকে বলবা, বাট নিজে কোথাও যাবে না, সাবধানে থাকবে আর দিহানের খেয়াল রাখবে। তুমি কখন রওনা দেবে আপু, বলল দিয়া। আমি গাড়িতে আছি, ভোর 3:45 ফ্লাইট আমার, খুব শীঘ্রই চলে আসছি আমি। আচ্ছা এখন রাখছি, তবে মনে করে দিহানকে মেডিসিন দিও, বলল কথা। ফোনটা রেখে গাড়ির জানালা খুলে দিল কথা, বাহিরের দিকে তাকিয়ে ভাবছে যেমন করেই হোক দিয়া আর দিহানকে সেভ করতে হবে তার। ওদের জন্য যদি প্রাণ নেওয়া লাগে তবে নেবে, আর দেওয়া লাগলে দিবে, তবু ওদের কোনো মতি হতে দেবে না। আজ এত বছর পা রেখেছে দেশের মাটিতে, তাও আবার লুকিয়ে, চেনা জানা কারোর সাথেই যোগাযোগ করেনি বা দেখা করেনি। আর এখন আবার চলে যাচ্ছে, কি থেকে কি হয়ে গেছে তার জীবনটা। দিয়া আর দিহানকে বাঁচাতে দেশে দেশে ঘুরছে, একবার প্যারিস, একবার লন্ডন, একবার সুইডেন, আর বর্তমানে আছে ইতালিতে। এভাবে লুকিয়ে বেড়ানোর কারণ হচ্ছে ওদের সেফটি। দিহানকে আর দিয়াকে মারার জন্য লোকের অভাব নেই, যার কারণ হচ্ছে দিহানের বিষয় সম্পদ। দিলের খান প্যারিসের আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া ছিল, যে দিহানের বাবা 5 বছর আগে একটা বম ব্লাস্টে মারা যায়, তখন মায়ে দিহানের জন্ম হয়েছিল, ভাগ্যক্রমে কথা দিহান আর দিয়া বেঁচে যায়। সেই তখন থেকে ওদেরকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে কথা। এখনো দিলেরের কথা ভেবে কাঁদে কথা। বাকি সবার জন্য দিলের খারাপ মানুষ হলেও কথার প্রিয় মানুষ ছিল। এসব ভাবতে ভাবতে এয়ারপোর্ট পৌঁছে গেল কথা, চেক ইন করে প্লেনে বসতে গেল। সিটে বসছিল কথা, এর মধ্যেই কারো শীষ বাজানো শব্দে ঘুরে তাকালো, দেখল একটা মধ্যবয়স্ক লোক কথার দিকে তাকিয়ে শীষ বাজাচ্ছে আর বাজে ইশারা করছে। লোকটার কাণ্ড দেখে হাসল কথা, ব্যাগটা সিটে রেখে শীষ বাজাতে বাজাতে লোকটার কাছে গেল কথা, ভ্রু নাড়িয়ে বুঝালো সমস্যা কি। কথার এসব কাজ দেখে মানুষ জড়ো হয়ে গেল আর বয়স্ক লোকটা ভরকে গেল। একে একে সবাই জিজ্ঞেস করতে লাগলো কথাকে, কি হয়েছে? কথা কিছু বলার আগেই হন্তদন্ত হয়ে উঠে গেল লোকটা। লোকটার যাওয়ার দিকে তাকিয়ে হাসল কথা আর বলল, বুড়ো আঙ্কেল এটাও জানে না যে ইট মারলে পাটকেল খেতে হয়। প্লেন চলা শুরু করল। দীর্ঘ 8 ঘন্টার জার্নির পর ইতালিতে পৌঁছালো কথা, ব্যাগটা নিয়ে দৌড়ে পার্কিং লডের দিকে পৌঁছাল। পার্কিং লডে গিয়েই লেনাকে দেখতে পেল কথা, দৌড়ে গিয়ে লেনাকে জড়িয়ে ধরল, হাসি মুখে বলল, মিস ইউ লেনা। আই মিস ইউ টু কথা, হাসি মুখে বলল লেনা। নাও লেটস গো টু হোম কথা। মাথা নাড়িয়ে সম্মতি জানালো কথা আর উঠে পড়ল লেনার স্কুটারে। লেনা হচ্ছে কথার প্রতিবেশী আর ফ্রেন্ড, ইতালিতেই জন্ম লেনার। ইতালিতে আসার পর নানানভাবে কথাকে সাহায্য করেছে। কথার ব্যাপারে সবকিছু জানে লেনা আর ওকে সাহায্য করে সবকিছুতে।
দেখতে দেখতে বাসার কাছাকাছি চলে আসলো কথা। ইতালির টুরিন শহরে বর্তমানে আছে সে। লেনাকে বিদায় জানিয়ে বাড়ির দিকে রওনা দিল কথা। গেট খুলে সোজা ভেতরে ঢুকল, এরপর দোতলার 2 নম্বর রুমে প্রবেশ করল। কথা যেটা ভেবেছিল সেটাই হয়েছে। দিয়া দরজার বাহিরে দাঁড়িয়ে আছে। দিয়াকে জড়িয়ে ধরে বলল, দিহান কি তার টিডি হাউজে আছে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো দিয়া। মুচকি হাসল কথা আর ধীর পায়ে এগিয়ে গেল দিহানের টেডি হাউজের দিকে। দিহানের মন খারাপ থাকলে টেডি হাউজে এসে বসে থাকে। ভারী প্লাস্টিকের কাগজের তৈরি দিহানের টেডি হাউজ, যেখানে অনেক টেডি আছে। এটা দিহানের ফেভারিট প্লেস। খুব আস্তে আস্তে টেডি হাউজের ভেতরে গেল কথা আর দেখল হাঁটুতে মুখ গুজে বসে বসে কাঁদছে দিহান। দিহানকে জড়িয়ে ধরল কথা আর অজস্র চুমু খেতে লাগল। এই প্রথম দিহানকে এতমন নিজের থেকে একা রেখেছে কথা। সারাদিন পরে এখন কথার বুকটা ঠান্ডা হয়েছে। দিহানকে ছাড়া বাঁচার কথা ভাবতে পারে না কথা। ঠোঁট ফুলিয়ে বলল, দিহান মাম্মা, তুমি কেন আমাকে সাথে নিয়ে যাওনি? কেন একা রেখে চলে গিয়েছিলে? তুমি জানো না আমার তোমাকে না দেখলে ভালো। আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। দিহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরল কথা আর বলল, আমিও অনেক বেশি মিস করেছি তোমায় বাচ্চা। কিন্তু তুমি আমায় নানু আপু আর নানু ভাইয়ার কবর দেখতে নিয়ে যাওনি কেন? এর জন্য কিন্তু রেগে আছি আমি, বলল দিহান। সরি বাবা। মাম্মা অনেক বেশি সরি, পরের বার যখন যাব তখন নিয়ে যাব তোমায়, ঠিক আছে? দাঁত বের করে হাসল দিহান কথাকে জড়িয়ে ধরে চুমু খেল। দিহানকে কোলে নিয়ে রুম থেকে বের হয়ে গেল কথা আর বলল, দিহান তোমার জন্য মাম্মা অনেকগুলো মিষ্টি এনেছি। হাসিমুখে বলল দিহান, এই মিষ্টি? দিহান লাভ মিষ্টি, আমি কিন্তু ফুপ্পিকে একটাও দেব না, সব একা একা খাব। দিহানের কথায় হাসল কথা আর বলল, ওকে বাবা, লেটস গো ফর ইট সুইটস। নিজের রক্তমাখা হাতটা ওয়াইন দিয়ে পরিষ্কার করছে আবদ্ধ। ওর পাশেই পড়ে আছে একটা লোকের গলাকাটা লাশ। একটু আগেই লোকটাকে মেরেছে আবদ্ধ। লোকটার সাথে ডিল করতে এসেছিল আবদ্ধ, কিন্তু লোকটা একটু বেশিই কথা বলছিল, তাই আবদ্ধের হাতের সাথে থাকা ওয়াইনের বোতলটা ভেঙে লোকটার গলায় ঢুকিয়ে দিয়েছে। সজা হয়ে বসল আবদ্ধ, টিস্যু দিয়ে হাত মুছে লোকটার গায়ে ছুঁড়ে মারল। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে কয়েক চুমুক খেয়ে নিল। তখনই রুমে আসলো নিবিড়, মাথা নিচু করে বলল, স্যার একটা খবর আছে। গম্ভীরভাবে জিজ্ঞেস করল আবদ্ধ, ভালো হলে দাও, নয়তো আবর্জনা পরিষ্কার করো। পাশে থাকা লাশটাকে উদ্দেশ্য করে বলল। দিলেরের পরিবারের খবর পাওয়া গেছে স্যার, ধীর গলায় বলল নিবিড়। বসা থেকে উঠে দাঁড়ালো আবদ্ধ আর বলল, কোথায় আছে ওরা? ইতালির টুরিন শহরের বাংলো নাম্বার 9, বলল নিবিড়। 2 ঘন্টা পর রওনা দেব আমরা, হেলিকপ্টার রেডি রেখো বলেই বেরিয়ে গেল আবদ্ধ। আবদ্ধ চলে যাওয়ার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল নিবিড়। এতেম মনে ভয় কলিজা শুকিয়ে গেছিল তার। অনেক বেশি ভয় পায় আবদ্ধকে নিবিড়, কারণ আবদ্ধ কখন কি করে বসে বলা যায় না। সব কথা বাদ দিয়ে ফোন বের করে হেলিকপ্টার রেডি করতে বলল আর পাশে থাকা লাশটার ব্যবস্থা করতে বলল। গাড়িতে বসে আছে আবদ্ধ আর ভাবছে পুরো 5 বছর পর দিলেরের পরিবারের সঠিক ঠিকানা পেয়েছে, কিছুতেই হাত ছাড়া করা যাবে না। এই 5 বছরে ওদেরকে ধরতে ধরতে পালিয়ে গেছে, শেষ মুহূর্তেই ওদেরকে ধরতে পারেনি আবদ্ধের লোকেরা, তাই এবার সে নিজে যাবে বলেছে। দিলেরের সাথে ওর সহায়তা প্রফেশনালি হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হচ্ছে আবদ্ধ। দিলেরের সাথে ওর সহায়তা গভীর হয়েছে যখন দিলের ওর বাবা আর ভাইকে মারার চেষ্টা করেছে। তখন থেকেই দিলেরকে মারার জন্য ব্যাকুল হয়েছিল আবদ্ধ, কিন্তু দুর্ভাগ্যক্রমে দিলেরকে মারতে পারেনি আবদ্ধ, তাই সে দিলেরের পরিবারকে শাস্তি দিতে চায়। আবদ্ধের বাংলোর সামনে গাড়ি থামল, গাড়ি থেকে নেমে 3 তলায় গেল আবদ্ধ। বিশাল বড় বাংলো, আবদ্ধের 3 তলায় থাকে সে। রুমে গিয়ে কোটটা বিছানায় রেখে আর পিস্তলটা সাইডে টেবিলে গিয়ে রাখে সোজা ওয়াশরুমে চলে গেল।
ঝর্ণা ছেড়ে দেওয়ালে দুহাত দিয়ে চোখ বন্ধ করে আছে আবদ্ধ। ঝর্ণার পানিগুলোকে অনুভব করতে চাইছে আবদ্ধ, পানির প্রত্যেকটা ফোঁটাকে গুনতে চাইছে সে, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও পারছে না। আজকাল আরও বেশি অনুভূতিহীন হয়ে যাচ্ছে তার হৃদয়ে। কেন জানি না, কোনো কিছুকেই অনুভব করতে পারে না। নিজেকে জলজান্ত রোবটা মনে হয়। শার্টের বোতামগুলো খুলে শার্টটা নিচে ফেলে দিল আবদ্ধ। সে চাইছে পানিগুলো যাতে তার মনের ভেতরের হোতগুলোকে ছুঁয়ে তার মনের ভেতরে লেগে থাকা রক্তগুলোকে যাতে ধুয়ে দেয়। আজ অবধি কতজনকে মেরেছে নিজেও জানে না আবদ্ধ। প্রথম লোকদের মেরে নিজেও ভয় পেত, কিন্তু এখন মানুষ মারাকে একটা খেলা মনে হয় তার, যে খেলায় নিজেকে বাঁচাতে হলে অন্যকে মারতে হবে। শরীরে রক্তের দাগগুলো সহজে মুছে গেলেও মনের ভেতরে জমে থাকা রক্তগুলো মুছা যায় না। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কথাটা বলতে যতক্ষণ লেগেছে এর থেকে অনেক বছরের বেশি সময় লেগেছে নিজের পরিচয় গড়ে তুলতে। 28 বছরের একজন পুরুষ আবদ্ধ রহমান, দেখতে সুন্দর, লম্বায়, শরীর স্বাস্থ্যে ভালো। কখনো স্বপ্নেও ভাবেনি আবদ্ধ যে সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হবে। মা বাবা ভাইকে নিয়ে আর বাকি মানুষদের নিয়ে একটা সাধারণ লাইফ লিড করতে চেয়েছিল। প্যারিসেই জন্ম তার। বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। বাবার ব্যবসা ভালোই চলছিল, কিন্তু নেশাপানি আর জুয়াতে সব টাকা নষ্ট করে ফেলে আবদ্ধের বাবা, যার কারণে আবদ্ধের মা ওদেরকে ছেড়ে চলে যায়। তখন মায় 10 বছর আবদ্ধের, আর ওর ছোট ভাইয়ের বয়স 7। ভাই বাবার সবার দায়িত্ব চলে আসে আবদ্ধের কাঁধে। কি করবে ভেবে পায় না আবদ্ধ। এরপরেই কোনো একজনের সাহায্যে এই অন্ধকার নগরীর জালে বন্ধ হয়ে আবদ্ধ। এভাবেই শুরু হয় আবদ্ধের মাফিয়ার জীবন। দীর্ঘ 1 ঘন্টার উপরে শাওয়ার নিয়ে বের হলো আবদ্ধ। শরীরটা বেশ ক্লান্ত, তার কোনোমতে গিয়ে বিছানায় গা হেলিয়ে দিল। ক্লান্ত লাগছে নিজেকে, মনে হয় ঘুমাতে পারলে ভালো হতো, কিন্তু তার যে ঘুম আসবে না। প্রায় কত বছর হয়ে গেছে নিজ ইচ্ছায় ঘুমাতে পারে না সে। মদের নেশায় নিজেকে বোধ করে কয়েক ঘন্টা চোখ বন্ধ রাখে, কবে যে শান্তিতে ঘুমাতে পারবে জানা নেই তার। কিছুক্ষণ শুয়ে থেকে উঠে গেল আবদ্ধ, রেডি হয়ে 2 গ্লাস ওয়াইন খেয়ে নিজের লোকদের নিয়ে বেরিয়ে পড়ল। ইতালিতে পৌঁছে গাড়ি করে কথাদের বাড়িতে রওনা দিল আবদ্ধ। ঘড়িতে সকাল 11টা বাজে। দিহানের পিছু ছুটছে দিয়া আর কথা। সকালের নাস্তা এখনো খাওয়াতে পারেনি দিহানকে। দিহান বাবু থামো প্লিজ, খেয়ে নাও বলল কথা। না না, আমি খাবো না মাম্মা। দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেল কথা, আর দিয়া দিহানকে জড়িয়ে ধরে ওর পেটে সুরসুরি দিতে লাগল। হাসি তামাশায় মশগুলো ছিল পুরো বাড়ি। তখনই বিকট একটা শব্দে চুপ হয়ে গেল সবাই। কিছু একটা ভাঙ্গার শব্দ পেল, আর অনেকগুলো গাড়ির হর্নের শব্দ। বিকট শব্দে ভয় পেয়ে গেল দিহান। ভয় জড়িয়ে ধরল কথাকে। দিয়া আর দিহানকে ভেতরে রেখে বাহিরে গেল কথা, আর দেখল প্রায় 10টার উপরে গাড়ি আর 30 জনের উপরে কালো পোশাক পরিহিত লোক। এত লোককে দেখে ভয় পেয়ে কথা তখনই মাঝের গাড়ি থেকে কালো স্যুট প্যান্ট সানগ্লাস পরা লোক বের হয়ে আসলো। লোকটা সোজা এগিয়ে গেল, দরজার কাছে গেল, কথাকে ইগনোর করে ভেতরে যেতে নিল আবদ্ধ, কিন্তু ওর পথ আটকে দাঁড়ালো কথা আর বলল, কার কাছে যাচ্ছেন? কথার প্রশ্নে মোটেও খুশি হয়নি আবদ্ধ। শক্ত করে কথার গলা দেওয়ালের সাথে চেপে ধরল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে কথার। আবদ্ধের হাতটা সরাতে পারছে না কথা। নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে কথার। কথার একদম কাছাকাছি গিয়ে বলল, আবদ্ধ, বেশি কথা পছন্দ করি না আমি, আর আমার পথ আটকানোর অধিকার নেই কারোর। কথার গলাটা ছেড়ে দিল আবদ্ধ। মাটিতে বসে কাশতে লাগল কথা, আর ঘরের ভেতরে পা বাড়াল আবদ্ধ। ঘরে ঢুকে চারপাশে তাকাচ্ছে আবদ্ধ, দেখতে চাইছে ঘরে কে কে আছে। সানগ্লাটা খুলে পাশের টেবিলে রাখল আবদ্ধ। ওর সাথে কয়েকজন গার্ডও আসলো, সবাইকে চোখের ইশারা দিয়ে বলল পুরো ঘর খুঁজে বাকিদের বের করতে। আবদ্ধের লোকেরা পুরো ঘর খুঁজতে লাগল। ততক্ষণে নিজেকে সামলিয়ে ঘরে আসলো কথা। আবদ্ধের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, হু দ্য হেল আর ইউ? এন্ড হোয়াট আর ইউ ডুইং?
কথার প্রশ্নের জবাব তো দূরে থাক, পাত্তাও দেয়নি আবদ্ধ। উপরের তলার সবগুলো রুম চেক করল আবদ্ধের লোকেরা, কিন্তু কাউকে খুঁজে পায়নি তারা। মাথা নিচু করে বলল, সবাই স্যার, ওপরে কেউ নেই। কাকে চাই আপনাদের? আর এভাবে না বলে ঘরের ভেতরে এসেছেন, কোনো সাহসে বের হয়ে যান আমার বাড়ি থেকে, নয়তো আমি পুলিশে কল করব। লিভ মাই হাউস রাইট নাও, চিৎকার করে বলল কথা। কথার দিকে এগিয়ে গেল আবদ্ধ, ওর মুখে লেগে থাকা রক্তগুলোকে আঙ্গুলে নিয়ে আসলো আর বলল, মনে হচ্ছে একটু আগে তোমার জানটা নিয়ে নিলেই বেটার হতো, তাহলে এত জোরে চিৎকার করতে পারতে না। আবদ্ধের কথায় কিছুটা ভয় পেল কথা, কিন্তু তা প্রকাশ করল না। কথাকে পাশ কাটিয়ে চলে গেল আবদ্ধ, পাশের দরজায় কড়া নড়তে লাগল, কিন্তু দরজাটা ভেতর থেকে লকড করা। দরজায় জোরে জোরে বাড়ি মারতে লাগল আবদ্ধ। আবদ্ধের কাজে ভরকে গেল কথা, কারণ ওই রুমের মধ্যে আছে দিয়া আর দিহান। দৌড়ে আবদ্ধের কাছে গেল, আবদ্ধের বাহু টেনে দরজা থেকে সরিয়ে আনলো আর বলল, কি করছেন? কি দরজা কেন ভাঙছেন? আপনাকে বের হতে বললাম। কথার দিকে চোখ রাঙিয়ে তাকালো আবদ্ধ, ঘাড়টা ডাকদিক বা দিক ঘুরিয়ে কথার হাত দুটোকে পেছনে থেকে শক্তভাবে চেপে ধরল আর ওর লোকদের বলল, দরজা ভাঙতে। আবদ্ধের কাছ থেকে ছুটার চেষ্টা করছে কথা, সবাইকে থামতে বলছে, কিন্তু কেউ শুনছে। মুহূর্তেই দরজা ভেঙে ফেলল আবদ্ধের লোকেরা, ভেতরে গিয়ে দিয়া আর দিহানের মাথায় গান পয়েন্ট করে নিয়ে আসে আবদ্ধের সামনে। এত মানুষ আর বন্দুক দেখে ভয় কাঁদতে থাকে দিহান, সাথে দিয়া। মাম্মা, আমার ভয় লাগছে। এনারা কারা? তোমাকে কি এরা মেরেছে? তোমার মুখে রক্ত কেন? তোমাকে ধরে রেখেছে কেন এরা? কাঁদো কাঁদো গলায় বলল কথা দিহান, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আর তুমি ভয় পেও না মাম্মা, আছি তো তোমার কাছে। মাম্মা কিছু হতে দেবে না তোমার। মাম্মা উইল প্রোটেক্ট ইউ, সো ডোন্ট ক্রাই, ওকে? দিহান আর দিয়াকে পুরোদমে শান্ত করতে চাইছে কথা, যদিও তার নিজের মন অশান্ত। কথাকে ছেড়ে দিল আবদ্ধ, উঠে গিয়ে দিহানকে কোলে নিতে গেল, কিন্তু দিহান কিছুতেই যেতে চাইছে না, অনবরত কেঁদে যাচ্ছে। জোর করে দিহানকে কোলে নিয়ে বেরিয়ে গেল আবদ্ধ। আবদ্ধের পেছনে ছুটে গেল কথা আর দিয়া আবদ্ধের কোল থেকে দিহানকে নেওয়ার চেষ্টা করছে কথা, কিন্তু কোনোভাবেই পেরে উঠছে না। দিহানকে নিয়ে গাড়িতে উঠতে যাচ্ছিল আবদ্ধ, তখনই চলে আসলো পুলিশের লোকেরা। ওদের মধ্যে একজন অফিসার আবদ্ধের মাথায় বন্দুক ঠেকালো আর বলল, কথা দিহানকে ওর কোল থেকে নাও। কথাটা বলা শেষ হতে না হতেই দিহানকে কোলে নিয়ে নিল কথা। নিজের বুকের সাথে চেপে ধরল দিহানকে আর কাঁদতে লাগল। আবদ্ধকে উদ্দেশ করে বলল, অফিসারটা, যদি বাঁচতে চাস তবে এখান থেকে পালিয়ে যা, নয়তো সবাইকে একসাথে জেলে নিয়ে গিয়ে মারব। অফিসারের কথায় হাসল আবদ্ধ, কপালটা একটু চুলকিয়ে বলল, অফিসার, ডু ইউ নো হু আই এম? হেসে জবাব দিল অফিসার, ইয়েস আই নো। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আবদ্ধ রহমান, রাইট? আমাকে যখন চিনো তখন আমার কাজে বাধা দেওয়ার সাহস হলো কি করে? চিৎকার করে বলল আবদ্ধ। ডোন্ট সাউট, জাস্ট লিভ দ্য প্লেস। যদি অন্য কোনো কথা থাকে তবে আমার সিনিয়রের সাথে কথা বলিস। নাও গেট লস্ট ওর আই উইল শুট ইউ, বলল অফিসার। You have to pay for this, officer, you must have to. পে কথাগুলো বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আবদ্ধ। আবদ্ধ চলে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল সবাই, পুরো থমথমে পরিবেশ বিরাজ করছে। কথার দিকে এগিয়ে গেল অফিসার, কথার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি ঠিক আছো কথা? মাথা নাড়িয়ে সম্মতি জানালো কথা, ধীর গলায় বলল, থ্যাঙ্কস এনাল, থ্যাঙ্কস এ লট। তোমার জন্য বেঁচে গেলাম আমি। ইটস মাই ডিউটি কথা। তোমাদের প্রোটেক্ট করা আমার সর্বপ্রথম ডিউটি। তোমাদের দারোয়ান আমাকে ফোন করে বলেছে যে তোমাদের বাড়িতে নাকি অ্যাটাক হয়েছে, তাই আমি চলে এসেছি। ফর নাও ইউ গাইজ আর সেফ, ডোন্ট ওরি। আর আমি আজ রাতের ফ্লাইট বুক করেছি, এখানে আর থাকবে না, তোমরা রক্সির কাছে চলে যাবে।
এনাল হচ্ছে লেনার বয়ফ্রেন্ড আর পুলিশ অফিসার। কথার সাথে এনালের আর রক্সির বন্ধুত্ব বেশ গভীর। রক্সিও একজন অফিসার, সে থাকে সুইজারল্যান্ডে। দিহানের আর বাকি সবার সেফটির জন্য ওদের রক্সির কাছে পাঠাতে চাইছে এনাল। আমাদের যেতে হবে এখান থেকে, বলল কথা। দিহানের দিকে তাকালো কথা, দেখল চোখ বন্ধ করে আছে, একবার দুবার অনেকবার ডাকার পরও সাড়া দেয়নি দিহান। তাই দিহানকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যায় কথা আর বাকিরা। হাসপাতালের করিডোরে বসে বসে কাঁদছে কথা। এখনও জ্ঞান ফেরেনি দিহানের, ডক্টরাও কিছু বলছে না, বিভিন্ন ধরনের পরীক্ষা করছে। কিভাবে এই লোক ওদের খবর জানল, আর কি এত্রুতা আছে দিহানের সাথে? কেন নিয়ে যেতে চাইল দিহানকে ভেবে পাচ্ছে না কথা। একটু পর একজন ডক্টর বেরিয়ে আসলো, কথাকে নিজের কেবিনে ডাকল। ভয় ভয় আছে কথা, কি এমন হয়েছে তার ছেলের যে ডক্টর একান্তভাবে ডেকে আনল? ভয় ভয় জিজ্ঞেস করল কথা, ডক্টর সব ঠিক আছে? মিথ্যে বলবো না, আপনার ছেলে বেশি ভালো নয়, মেন্টালি ট্রমায় আছে আর অনেক বেশি ভয় জ্ঞান হারিয়েছে। আচ্ছা, আপনি যখন প্রেগন্যান্ট ছিলেন তখন কি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্টের কথা শুনে ভয় পেয়ে গেল কথা, আস্তে করে বলল না 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 ডক্টর, কেন? না, আই থিঙ্ক ওর মাথার সাইডে একটা চোট আছে, যেটা হয়তো মায়ের পেটে থাকা অবস্থায়ই হয়েছিল। আমাদের করা সব পরিম্মার রিপোর্ট তো তাই বলছে। ধীর গলায় বলল কথা। ওর ডেলিভারি হওয়ার আগে ওর মায়ের অ্যাক্সিডেন্ট হয়। কিছুটা চমকে গেল ডক্টর আর বলল, ওর মায়ের মানে আপনার, তাই তো? জি জি ডক্টর, ওর মা মানে আমারই হয়েছিল, কিছুটা তুতলিয়ে বলল কথা। ওর ওই চোটের ঘা এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি আর মনে হয় না কখনো হবে। আপনার ওকে সাবধানে রাখতে হবে, সবসময় হাসি খুশি রাখতে হবে, যাতে ওর মাথায় প্রেশার না পড়ে, না হলে অনেক বড় মতি হতে পারে। আমি কিছু মেডিসিন প্রেসক্রাইব করেছি, ওইগুলো নিয়ে আসুন, তারপর আমার সাথে দেখা করুন। ঔষধের প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে এলো কথা, দিয়াকে দিহানের কাছে রেখে ওষুধ নিতে চলে গেল। রাস্তায় হাঁটছে আর ভাবছে কথা, যত জলদি সম্ভব দিহানকে নিয়ে পালাতে হবে এখান থেকে, নয়তো আবারও হামলা হবে ওদের উপরে। হাসপাতালের সামনে গাড়ি থেকে নামলো আবদ্ধ, নিজের লোকদের থেকে জানতে পেরেছে এইখানেই ভর্তি করা হয়েছে দিলেরের ছেলেকে, তাই একবারে এখান থেকে তুলে যাবে বলে ভেবে নিয়েছে। লিফট দিয়ে উপরে উঠল আবদ্ধ ও তার লোকেরা, এক একজনের হাতে বন্দুক আছে। লিফট থেকে 5 তলায় নামল আবদ্ধকে, আর লোকদের হাতে বন্দুক দেখে ভয় চুপসে যায় সবাই। সবাইকে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে আবদ্ধের লোকেরা, যাতে কেউ চিৎকার চেঁচামেচি না করতে পারে। 5 নম্বর কেবিনে ঢুকল আবদ্ধ, দেখল বেডে শুয়ে আছে দিহান আর ওর পাশে বসে আছে দিয়া। আবদ্ধকে দেখে ভয় পেয়ে যায় দিয়া, সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। দিয়াকে চুপ করানোর জন্য দিহানের মাথায় বন্দুক চেপে ধরে আবদ্ধ, ভয়ে চুপসে যায় দিয়া। দিহানের হাতের স্লাইং খুলে কোলে করে বেরিয়ে যায় আবদ্ধ, আর পেছনে আবদ্ধের গার্ডেরা ধরে নিয়ে যায় দিয়াকে। লিফট থেকে নেমে গাড়িতে বসে আবদ্ধ ড্রাইভারকে বলে গাড়ি চালাতে। ফুল স্পিডে গাড়ি স্টার্ট দেয়, ড্রাইভার চারপাশের ধুলো উড়িয়ে মুহূর্তেই চলে যায়। ওষুধ নিয়ে ফিরছিল কথা, গাড়ির স্পিডে সাইড হয়ে যায়, মনে মনে অসংখ্য গালিগালাজ করতে থাকতে ড্রাইভারকে। ওষুধ নিয়ে একেবারে দিহানের কেবিনে যায় কথা, কিন্তু সেখানে গিয়ে না দেখতে পায় দিহানকে, না দেখতে পায় দিয়াকে। স্লাইনের সিরিজটা বেড সাইডে ঝুলছে, চিৎকার কাঁদছে কথা, আর দিহান আর দিয়াকে ডাকছে। দৌড়ে রিসিপশনিস্টের কাছে গেল কথা, কেঁদে কেঁদে বলল, আমার বাচ্চা কোথায়? কোথায় আমার দিহান? কোথায় শিফট করেছেন ওকে? আর দিয়া কোথায়? কোথায় আছে ওরা, জলদি বলুন। কি হলো, জবাব দিচ্ছেন না কেন? আমার বাচ্চাকে না পেলে কাউকেই ছাড়ব না আমি। কথার হাতে একটা কার্ড ধরিয়ে দিল, একটা নার্স। কার্ডটা খুলে দেখল একটা হোটেলের নাম লেখা আর সাইডে লেখা
লিটিও ডি কনসেকলা পিওছিরি, প্লেসর টু মিট ইউ, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। কার্ডটাকে দুমড়ে মুচড়ে ফেলল কথা সে বুঝতে পেরেছে আজ সকালের লোকটাই এই কাজ করেছে। এনালকে ফোন করে বলে দিয়েছে হোটেলের নাম আর সে নিজেও চলে গেছে। ৬৭ নাম্বার রুমে বসে আছে আবদ্ধ। ইতালির সবথেকে নামি হোটেলে এসেছে সে। সোফার উপরে পা তুলে বসে ড্রিঙ্কস করছে আর প্রহর গুনছে কথার আশার। পাশের বেডরুমে আছে দিয়া আর দিহান একে একে ৫টা বোতল শেষ করেছে আবদ্ধ ৬ নাম্বার। বোতল শেষ করার আগে মুহূর্তে চলে আসে কথা। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে সে। মদের গ্লাসটা বারবার ঘুরাচ্ছে আবদ্ধ গ্লাসটার দিকে এক নজরে তাকিয়ে আছে, মনে হচ্ছে গ্লাসের মধ্যে দামি কিছু আছে। রাগে রুমের ভেতরে ঢুকল কথা, আবদ্ধের হাত থেকে গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। আবদ্ধের কলার চেপে ধরে দাঁড় করিয়ে কষিয়ে একটা থাপ্পড় দিল। কথা এত জোরেই থাপ্পড় দিয়েছে যে তার নিজের হাত জ্বলে যাচ্ছে আর না জানি আবদ্ধের অবস্থা কি হয়েছে। আবদ্ধের লোকেরা সবাই বন্দুক চেপে ধরল কথার মাথায়, তারা শুধু আবদ্ধের চোখের পলক পড়ার অপেক্ষা আছে। তাহলেই মুহূর্তের মধ্যে গুলিতে ঝালাফালা করে দেবে কথার পুরো শরীরকে। হাতের ইশারা দিয়ে সবাইকে সরতে বলল। আবদ্ধ চোখ দুটো ভীষণ লাল হয়ে আছে, তার পুরো শরীরের রক্ত গরম হয়ে আছে, তার ইচ্ছে করছে কথাকে জ্যান্ত গরম তেলে ভাজতে, তার উপর লবণ মরিচ ছিটিয়ে দিতে, কিন্তু তবে তো একেবারে মরে যাবে, এতে ওর প্রতিশোধ নেওয়া হবে না, তাই নিজেকে সামলে রাখাটাকেই বেটার মনে করছে। রাগে ফোপাচ্ছে কথা, জোর গলায় বলল, আমার ছেলে কোথায়? কোথায় রেখেছেন ওকে? ওকে আর দিয়াকে ফিরিয়ে দিন আমার কাছে, নয়তো আপনি ভাবতে পারবেন না আমি কি করতে পারি। আবদ্ধের জবাব না পেয়ে আবারও মারতে হাত বাড়ালো কথা, কিন্তু এইবার কথার হাড় আর গলা দুটোই চেপে ধরেছে আবদ্ধ। কথার গলা ধরে মাটি থেকে কিছুটা উপরে উঠিয়ে সোফায় আছাড় মারল আবদ্ধ। ব্যথায় চিৎকার দিয়ে উঠল কথা। কথার উপরে উঠে ওর গলা আবারও চেপে ধরল আর বলল, আমাকে মারার অধিকার কারোর নেই, তাই নেক্সটে এই ভুল হলে তোমার ছেলেকে মেরে দিব। আই হোপ তুমি। কথাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো আবদ্ধ। পাশের সোফায় বসে নিজের শার্টের কলার ঠিক করাই ব্যস্ত হয়ে পড়ল। সোফায় শুয়ে কাঁদছে কথা, নিজের ব্যথা ভুলে উঠে বসল আর বলল, দেখুন কাজটা কিন্তু আপনি মোটেও ভালো করছেন না, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দিন, নয়তো আপনাদের কাউকেই ছাড়ব না আমি। চিৎকার দিয়ে কথাগুলো একদমে বলে গেল কথা। বাঁকা হাসি হাসল আবদ্ধ। বসা থেকে উঠে বন্দুকটা কথার বুকে পয়েন্ট করল আর বলল, এটা আমার দুনিয়া, এখানে কাকে ছাড়ব আর কাকে মারব এই সব ঠিক করার মালিক শুধু এই আবদ্ধ রহমান, তাই সাউন্ড যেন বেশি না হয়, নয়তো তোমার ছেলে। বলেই হাসতে লাগল আবদ্ধ। ভয় কিছুটা চুপসে গেল কথা, কারণ তার উইক পয়েন্ট তার ছেলে। এখন আবদ্ধের কাছে মাথা গরম করে কোনো লাভ হবে না, সেটা সে জানে। আর কোনো পুলিশও তাকে সাহায্য করবে না, এটাও তার জানা আছে। কারণ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া আবদ্ধ রহমান, কারোর সাহস নেই তার বিরুদ্ধে যাওয়ার। ভয় কেঁদে দিল কথা, আবদ্ধের কলার চেপে বলল, আমার ছেলে কি মতি করেছে আপনার? হে বলুন, যা করার করেছে ওর বাবা, তাহলে ওকে কেন শাস্তি দিচ্ছেন? ও তো মাসুম বাচ্চা, ওকে শাস্তি দিতে আপনার কষ্ট হবে না? হাউ ক্যান ইউ বি সো হার্টলেস? কথাকে ডাক্কা দিয়ে সরিয়ে বলল, ইয়েস আই এম হার্টলেস। দ্য হোল ওয়ার্ল্ড নো দ্যাট আবদ্ধ রহমান ইজ হার্টলেস। নিজেকে ঠান্ডা করতে চাইছে কথা, চোখের পানি মুছে বলল, আমার ছেলে কোথায়? বলছি বলছি, তার আগে ড্রিঙ্কস সার্ভ করো আমার জন্য, বলল আবদ্ধ। আবদ্ধের দিকে চোখ রাঙিয়ে তাকালো কথা, ইচ্ছে করছে ওয়াইনের বোতলটা ওর মাথায় ভেঙে দিতে, কিন্তু আফসোস চাইলেও এমনটা করতে পারবে না সে। একটা বড় নিঃশ্বাস ফেলে ওয়াইনের বোতলটা হাতে নিল কথা, গ্লাসের মধ্যে ঢেলে আবদ্ধের সামনে দাঁড়ালো আর বলল, আপনার ড্রিঙ্ক। কথার হাত থেকে গ্লাসটা নিল আবদ্ধ, একটু খেয়ে বাকিটুকু নিয়ে ফেলে দিল, বলল, ড্রিঙ্ক কিভাবে বানাতে হয় জানো না? দিলের কি কোনোদিন তোমায় ড্রিঙ্ক বানাতে দেয়নি নাকি?
নিজের হাতটা শক্ত করে মুষ্টিবদ্ধ করল, কথা ধীর সুরে বলল, দিলের বাসায় কোনোদিন ড্রিঙ্ক করত না। কপালে আঙ্গুল দিয়ে ঘষতে ঘষতে হাসতে লাগলো আবদ্ধ, বলল, দিলের এত ভালো হয়ে গিয়েছিল, নট বেড। বাট আমি ভালো না, পারফেক্ট ড্রিঙ্ক না বানাতে পারলে তোমার ছেলের সাথে দেখা করতে পারবে না, সো মেড এ স্ট্রং এন্ড বেটার ড্রিঙ্ক মাই ফুড, পারলে তোকে বিষ খাইয়ে মেরে দিতাম, ইউ ব্লাডি ফুল। মনে মনে ভাবছে কথা। কি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কেন দেখছো? ড্রিঙ্ক বানাতে বলেছি তোমায়, আমাকে না, সো হারি আপ। এই হোটেলের বার কোথায়? জিজ্ঞেস করল কথা। আমার রুমেই আছে বার সেট আপ, লুক অ্যাট ইউর লেফট সাইড, বলল আবদ্ধ। ঘুরে দাঁড়ালো কথা, দেখল রুমের কোনায় জানালার পাশে বেশ বড়সড় বার সেট আপ। নিজের শার্টের হাতা ফোল্ড করে বারের ভেতরে ঢুকল কথা, চারপাশে ঘুরে ঘুরে দেখছে কথা, সব ড্রিঙ্কসগুলো বেশ হাই কোয়ালিটির এন্ড এক্সপেন্সিভ। একের পর এক বোতল হাতে নিয়ে দেখছে কথা, ভেবে পাচ্ছে না কোনটা দিয়ে বানাবে ড্রিঙ্কস। সোফায় বসে এসব দেখছে আবদ্ধ আর হাসছে, সে তো জানে দিলেরের ওয়াইফের এসব বানতে অভ্যাস নেই, তাই ইচ্ছে করেই ড্রিঙ্কস বানাতে দিয়েছে যাতে সে এটা দেখতে পারে ছেলের জন্য কতদূর যেতে পারে এই মেয়ে, আর ছেলের জন্য কি কি করতে পারে। গ্লাসে করে আবদ্ধের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে কথা। গ্লাসটা টেবিলে রেখে হাতের দিয়াশলাইটা দিয়ে গ্লাসের উপরে আগুন জ্বালিয়ে সাথে সাথে নিভিয়ে দেয়। কথার দিকে তাকায় আবদ্ধ, সে ভেবে পাচ্ছে না কথা প্রফেশনাল বার ওয়েটারদের মতন করে কি করে আগুন জ্বালালো। কথার দিকে ভ্রু কুচকে তাকালো আবদ্ধ, জিজ্ঞেস করল, এটা কোথা থেকে শিখেছ তুমি? ড্রিঙ্ক করতে চেয়েছেন তাই বানিয়ে এনেছি, আর বেশি কিছু বলতে বাধ্য নই আমি। গ্লাসটা হাতে নিল আবদ্ধ, এক নজর তাকিয়ে পুরোটা একদমে গিলে নিল। গ্লাসটা সাইডে রেখে কাশতে লাগলো আবদ্ধ, বুকটা ঘষতে লাগল। সাইডে দাঁড়িয়ে হাসছে কথা, মনে মনে বলছে, খা জনমের ড্রিঙ্ক। কাশি থামিয়ে কথার দিকে তাকালো আবদ্ধ আর বলল, এটা তো স্পিরিটাস স্ট্যাফস্কি, স্পিরিটুস স্টোস্কি, বলেই হাসল কথা। কথার মুখের দিকে তাকালো আবদ্ধ, বলল, তুমি কি করে জানলে এর নাম? সেটা জেনে লাভ নেই, আপনার উইটা আপনার জন্য স্পেশালভাবে বানিয়েছি আমি, উইথাউট ওয়াটার এন্ড লেমন, শুধু আইস দিয়েছি। আপনি বলেছিলেন স্ট্রং ড্রিঙ্ক বানাতে, আর এটাতে 96% অ্যালকোহল আছে, শুধু মাই হাই রেঞ্জের ড্রাঙ্কার এটাতে খেতে পারবে। আপনার চেহারা বলে দিচ্ছে আপনি প্রচণ্ড ড্রিঙ্কস করেন, আবার যেহেতু আপনি নিজেই বললেন যে আপনি হার্টলেস, তাই ভাবলাম কেনই বা আপনাকে লেমন আর ওয়াটার দিব, আইসও দিতাম না, পরে ভাবলাম আইসটা না দিলে ভালো লাগবে না, তাই দিয়ে দিলাম। কথার উত্তরে বেশ চমকে গেছে আবদ্ধ আর তার লোকেরা, এই মেয়ে কি করে ড্রিঙ্কসের ব্যাপারে এত কিছু জানল। আসলেই এতে 96% অ্যালকোহল আছে, খুব স্ট্রং ওয়াইন, এটা পানিসহ খেলেও বুকে প্রচণ্ড জ্বালা হয়, আর তারটাতে তো শুধু ড্রিঙ্ক ছিল, যার জন্য শ্বাস নিতেও কষ্ট হয়েছিল আবদ্ধের। এর আগে এটা 3-4 বার খেয়েছিল আবদ্ধ, কিন্তু পানি আর লেবুসহ, তাই তেমন বেশি খারাপ লাগেনি। এই মেয়ে অনেক রহস্যময়, মনে মনে ভাবছে আবদ্ধ। আমি বানিয়েছি আপনার ড্রিঙ্ক, এবার আমার ছেলের সাথে আমি দেখা করতে চাই, বলল কথা। পাশের রুমেই আছে তোমার ছেলে। আবদ্ধের কথা শুনে দৌড়ে পাশের রুমে গেল কথা। দেখল বিছানায় শুয়ে আছে দিহান, আর ওর পাশে বসে আছে দিয়া। দিহান আর দিয়াকে দেখে কলিজায় পানি ফিরে আসলো কথার, বড় একটা নিঃশ্বাস ফেলে এগিয়ে গেল ওদের দিকে। কথাকে দেখে কেঁদে দিল দিয়া, খুব শক্ত করে জড়িয়ে ধরল, বলল, আপু তুমি এসেছ। আমি না, খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জানো ওরা আমার আর দিহানের মাথায় গান পয়েন্ট করেছিল, আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। দিয়ার মাথায় হাত বুলালো কথা, বলল, এখন আর ভয় নেই, এসে গেছি তো আপু, কিছু হবে না তোমার, আর না কিছু হবে দিহানের। আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছে দিয়া, এসবে অভ্যস্ত নয় সে, যদিও তার ভাই মাফিয়া ছিল, সে সবসময়ই হোস্টেলে থেকে পড়াশোনা করেছে, তাই এসব লোক বন্দুক দেখে ভয় পেয়ে গেছে সে। দিয়াকে শান্ত করে দিহানের কাছে গেল কথা, বিছানার মাঝে শুয়ে আছে, তার পিচ্ছিটা পরনে এখন হাসপাতালের জামা। কথার মনে হচ্ছে এই কয়েক ঘন্টায় অনেক শুকিয়ে গেছে দিহান।
যে ছেলেটা সারাদিন ছুটাছুটি হৈহুল্লোড় করে পুরো ঘরকে মাতিয়ে রাখত সে ছেলে আজ বিছানায় শুয়ে আছে, ব্যাপারটা ঠিক মেনে নিতে পারছে না। কথা দিহানকে বুকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে, কথা মনে মনে বলছে, বাবা তোর মা এসে গেছে তোকে সব বিপদ থেকে বাঁচিয়ে নিতে। সরি তখন ওইভাবে তোকে ফেলে যাওয়ার জন্য। দিহানকে কোলে নিয়ে আর দিয়ার হাত ধরে রুমের বাহিরে চলে আসলো। কথা সোফায় বসা ছিল আবদ্ধ, কথাকে দেখে উঠে ওর সামনে এসে দাঁড়ালো, জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি সেটা জেনে লাভ নেই আপনার, ব্যাস এতটুকু জেনে রাখুন এখন আপনার থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছি, যেখানে চাইলেও আমার ছেলের কোনো মতি করতে পারবেন না আপনি। বলল কথা। একগালে হাসল আবদ্ধ, বলল, আমার কাছ থেকে ছাড়া পাওয়াটা সহজ ব্যাপার না। চোখ দিয়ে নিবিড়কে কি যেন একটা ইশারা করল আবদ্ধ, মাথা নাড়িয়ে সম্মতি জানালো নিবিড়। কথার সামনে এসে দাঁড়িয়ে জোর করে দিহানকে কথার কোল থেকে নিতে চায়। দিহানকে আরো শক্ত করে ধরে কথা নিবিড়কে উদ্দেশ করে বলে, ডোন্ট টাচ মাই চাইল্ড। কিন্তু তবুও থামছে না, নিবিড় কথার সাথে হাতাহাতি শুরু করে দিয়েছে। নিজের হাতটা মুষ্টি করে নিবিড়ের গালে ঘুষি দিল কথা, একটু পিছিয়ে জোরে লাথি মারল নিবিড়ের পেটে। কিছুটা দূরে গিয়ে পড়ল, নিবিড় পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, ব্যথা যে পেয়েছে পুরোপুরি বোঝা যাচ্ছে ওর চেহারা দেখে। চিৎকার করে বলল কথা, আমি যখন বলেছি ডোন্ট টাচ মাই চাইল্ড তখন শোনা উচিত ছিল। নেক্সটে এমন কিছু করলে আরও বেশি খারাপ হয়ে যাবে। হাতে তালি দিতে লাগলো আবদ্ধ, বলল, নট বেড, ফাইনালি আমাকে টক্কর দেওয়ার মতন কাউকে পেয়েছি, মনে হচ্ছে এই খেলায় বেশ মজা হবে। আবদ্ধের কথার পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল কথা, তখনই কথার মাথার বন্দুক ধরল আবদ্ধ, বলল, আমি বলেছি আমার ইচ্ছে ছাড়া কোথাও যাওয়া পসিবল না, তবুও কেন বৃথা চেষ্টা করছ? নিজের কপালের একদম মাঝে বন্দুকটা ধরল কথা, বলল, যদি মারার ইচ্ছে করে তবে মেরে দিন, তার বদলে দিহানকে আর দিয়াকে ছেড়ে দিতে হবে। এসব তুমি কি বলছো আপু? উনি অনেক খারাপ, সত্যি সত্যি মেরে দিবে তোমায়। ভয় ভয় বলল দিয়া। অনেক সাহস আছে তোমার। এখান থেকে যদি যেতে চাও তবে পেপারসগুলো সাইন করে চলে যাও, বলল আবদ্ধ। কিসের পেপারস? আগে সোফায় বসো, তারপর দেখাচ্ছি। সোফায় গিয়ে বসল কথা আর ভাবতে লাগল, কিসের পেপারসে সাইন চায় এই লোক? কথার সামনে পেপারসগুলো রাখল আবদ্ধ, বলল, এখানে সই করে যেখানে ইচ্ছে সেখানে চলে যেতে পার। পেপারসগুলো হাতে নিল কথা, একে একে সবগুলো পেপারস পড়ল, অবাক হয়ে বলল, এগুলো প্রপার্টির পেপারস। এগুলো প্রপার্টি পেপারস, আর এতে লেখা আছে দিহানের যত সম্পত্তি আছে সব আমার নামে দিয়ে দিয়েছ তুমি। ভ্রু কুচকে তাকালো কথা, বলতে লাগল, এই সামান্য জিনিসের জন্য এত নাটক করা কি আদৌ জরুরি ছিল? আমার ছেলের জন্য এর থেকেও বেশি কিছু করতে রাজি আছি আমি। এমন হাজারো সম্পত্তি আমার ছেলের নামে দান করতে হাত কাঁপবে না আমার। কলমটা নিয়ে পেপারে সই করল কথা, মুচকি হেসে বলল, আশা করছি নেক্সটে কোনোদিন দেখা হবে না আমাদের। উঠে চলে যাচ্ছিল কথা, দরজার কাছাকাছি গিয়ে থেমে গেল আবদ্ধের ডাকে। মিসেস কথা, আরও একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি, এখানে আরও একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম আমি। এই পেপারসে এটাও লেখা আছে তুমি দিহান আর দিয়া সবাই আমার কাছে নিজেকে বন্ধক রেখেছ, তাই আমি না চাওয়া অবধি কোথাও যেতে পারবে না তোমরা। আবদ্ধের কথায় বড় রকমের ঝটকা খেল কথা আর দিয়া রেগে মেগে বলল কথা, এমন কোনো কিছু লেখা নেই পেপারে, আমি নিজে সব ভালো মতন চেক করে সই করেছি। খানিকটা হাসল আবদ্ধ, বলল, বিশ্বাস না হলে নিজেই চেক করে নাও। দিহানকে দিয়ার কোলে দিয়ে আবদ্ধের কাছ থেকে পেপারগুলো নিয়ে পড়তে লাগলো কথা, দেখল সত্যিই লেখা আছে, কিন্তু সে তো সবগুলো পেপার পড়েই সই করেছিল, তবে কি এই লোকই পেপারটা কোনোভাবে রেখে দিয়েছিল? আবদ্ধের কলার চেপে ধরল কথা, বলল, হাউ ক্যান ইউ প্লে সাচ বেড ট্রিক্স? হাসল আবদ্ধ, বলল, এটা তো সবে শুরু, পেছনে ফিরে দেখ, বাকি খেলা তো সেখানে হচ্ছে। পেছনে ফিরে তাকালো কথা, দেখল দিয়া আর দিহানের মাথায় বন্দুক ধরে আছে আবদ্ধের লোকেরা।
আস্তে আস্তে আবদ্ধের কলার ছেড়ে দিল, কথা এগিয়ে যেতে নিল ওদের দিকে, পেছনে থেকে কথাকে টেনে ধরল। আবদ্ধ কথার কানে ফিসফিসিয়ে বলল, ওদেরকে বাঁচাতে চাইলে ধরা দাও আমার কাছে। 2 ঘন্টা সময় দিলাম, সবার জামা কাপড় নিয়ে চলে আসো এখানে, ততক্ষণে ওরা আমার কাছেই থাকবে। 2 ঘন্টার মধ্যে যদি ফিরে না আসো তবে আর কখনো দেখা পাবে না ওদের, আর ভুল করেও চালাকি করার চেষ্টা করবে না, তবে মেরে দিব ওদেরকে। কথা বুঝে গেছে বর্ষর একটা জালে ফেসে গেছে, সে এখান থেকে বের হতে হলে এর মতন করে ভাবতে হবে। আমি 2 ঘন্টার মধ্যেই ফিরে আসব, আমি তার আগে দিহানকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, ওর মেডিসিনের দরকার। ফোনটা দিয়ে ডক্টরকে ফোন দিল আবদ্ধ। মিনিট 5 মধ্যে কয়েকজন ডক্টর এসে দিহানকে দেখে মেডিসিন দিয়ে গেল। দিহানের হাত ধরে বসে আছে, কথা একদৃষ্টিতে চেয়ে আছে তার ছেলের দিকে, বারবার শরীরটাকে ছুঁয়ে দেখছে। কথার সামনে দাঁড়িয়েই বলল, আবদ্ধ, আর 1 ঘন্টা 10 মিনিট সময় আছে তোমার কাছে। দিহানকে ছেড়ে উঠে দাঁড়ালো কথা, আবদ্ধের সামনে দাঁড়িয়ে বলল, আপনি চাইলেই জোর করতে পারেন আমার সাথে, কিন্তু আপনি যা যা চাইবেন তা সব যে পেয়ে যাবেন তা কিন্তু হবে না। কথা, নাম আমার অন্য সবার মতন না, আমি যে খেলা আপনি খেলতে চাইছেন সেটাতে আপনাকে হারাবো আমি, জাস্ট ওয়েট এন্ড সি। চলবে।